এখনকার যিনি এমএলএ সাহেব উনি নাকি বলেছেন আমি বিজেপি থেকে টাকা নিয়েছি। আরে আপনার বাড়ি নোটিশ গেছে কালকে 48 ঘন্টা তো সময় দিয়েছি। 48 ঘন্টার মধ্যে যদি আপনি ক্ষমা না চান আপনার বিরুদ্ধে দৌড়াতে দৌড়াতে ওই অবস্থায় কোর্টে যেতে হবে, মনে রাখবেন। আপনি ভাববেন না আমরা ছেড়ে দেওয়া, আমরা ছাড়তে আসিনি, লড়াইয়ের ময়দানে নেমেছি, পিঠ দেখিয়ে পালাবো না। গুলি যদি করেন বুকে খাবো বুকে, এই কথা বলে দিচ্ছি। বিজেপিকেও সাবধান করে দিচ্ছি আর এই তৃণমূলকেও সাবধান করে দিচ্ছি। আপনাদের একবার বলছি বোম গুলির রাজনীতি আর আমরা চলতে দেব না, দেব না, দেব না। ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িকতা শক্তির বৃদ্ধি করেছে, সারা ভারতবর্ষের জুড়ে ধর্মের নামে লড়িয়ে দিচ্ছে, একে অপরের নামে ধর্মের নামে লড়িয়ে দিচ্ছে। আমাকে আপনাকে এক থাকতে দিচ্ছে না, জানে এক থাকলে একসাথেই আন্দোলন করবে। তাই জন্য কোনো জাতিকে, কোনো ধর্ম, কোনো দেশকে শেষ করতে গেলে ধর্মের নামে লড়িয়ে দিতে হবে। এই ফেকুজির সরকার বর্তমানে এই কাজই করে চলেছে। আর তার সাগরে তার আরএসএস এর প্রোডাক্ট বর্তমান রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় এক এক করে আরএসএস এর এবং কেন্দ্র সরকারের যে সব এজেন্ডা গুলো আছে পরপর করে পূর্ণ করছেন। আজকে ভাবুন, বলতে লজ্জা লাগে, পশ্চিমবাংলায় একজন এখন জন্মগ্রহণ করলে তার মাথায় কত ঋণের বোঝা থাকে। সেই ঋণের বোঝা এতই যে তার পাশে শূন্য বসাতে বসাতে আপনি হাঁপিয়ে যাব। তার কারণ হচ্ছে সরকার ঠিকঠাক চলছে না। আজকের উন্নয়ন দেখতে গেলে ওনাদের ভাই ভাইপোদের ঘরে দেখতে হবে। আজকে পুরো ক্যাবিনেট মিনিস্টারের অর্ধেক, বেশি অর্ধেক আজকে জেল খাচ্ছে দুর্নীতির দায়ে। পুরোটাই দুর্নীতির সরকার। বর্তমানে পশ্চিমবাংলায় যে সরকার চলছে এটা পিসি ভাইপো কোম্পানি। এই কোম্পানিতে ওনারা ওনাদের বেনিফিটটাই নেবেন এবং বিজেপিকে সুবিধা করিয়ে দিচ্ছেন। বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন মানে উনি যখন ক্ষমতায় আসেন উনি বলেই দিয়েছিলেন বর্তমানে আমি ফ্রন্টে বিজেপিকে এনে আমি লড়াই করব, এই কথা উনি বলেছিলেন। তারপরে বলি আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন বর্তমানে এই অর্জুন সিং বাবু, তিনি একজন মস্ত বড় গুন্ডা, দেখলেই তার চোখ দেখলেই ভয় যায় গুন্ডা। তিনি একটা মনোনয়নে এফিডেভিট ফাইল করেছে, তার থেকে নামের থেকে বেশি তার কেসের ধারা বেশি। এই দাঙ্গাবাজ সরকার যিনি এই অর্জুন বাবু আমাদের সংখ্যালঘু ভাইদের আজান বন্ধের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছিলেন, তখন এই দিদিমণি কোনো প্রতিবাদ করেননি। এই দিদিমণি তখন কোনো প্রতিবাদ না করে যখন উনি বিজেপি থেকে জিতলেন এই লোকসভা কেন্দ্র থেকে, ওই দিদিমণি আবার বরণ করে তাকে তৃণমূলের দলে নিয়েছিলেন। তার মানে কি বলছে এখানে প্রমাণ হয়ে যায় যা বিজেপি তাহাই তৃণমূল। তার কারণ হচ্ছে ওনার ঘরে জন্ম নিল, লালন পালন হলো বিজেপির ঘরে, আবার লালন পালন হয়ে মানুষ হয়ে তৃণমূলের গর্বে এলো। তৃণমূলের কাছে এসার পরে উনি সতী হয়ে গেলেন। রাতারাতি অর্জুন সিং বাবু সতী হয়ে গেলেন, রাতারাতি পার্থবাবু সতী হয়ে গেলেন। তার কারণ হচ্ছে এই পার্থবাবুর কথা বলি। এই পার্থবাবু হচ্ছেন বর্তমানে যে আমাদের হিউম্যান রাইট কমিশন আছে, সেই কমিশন থেকে আপনারা ডিক্লেয়ার শুনেছেন। বর্তমানে যে পার্থবাবু আছেন শেষ মন্ত্রী, উনি হচ্ছেন নটোরিয়াস ক্রিমিনাল 1 নম্বরের। পশ্চিমবাংলায় যে 2021 সালে ভোট পরবর্তী এবং 2023 সালে ভোট পরবর্তী যে হিংসা হচ্ছিল সেই হিংসার মূল্য এক হচ্ছে পার্থবাবু। আপনারা মনে রাখবেন আমরা এসেছি সমাজ পরিবর্তন করতে এসে। আপনারা মনে রাখবেন আমরা এসেছি আজকের সমাজকে শিক্ষিত করে তুলতে। তাই আমরা নতুন ভাবে নতুন বিকল্প হয়ে এসেছি আজকে আইএসএফ। আপনার অর্জুন বাবুকেও সাবধান করে যাই, পার্থ বাবুকেও সাবধান করে যাই, আপনাদের কাছে সাবধান করে যাচ্ছি আপনারা ধর্মের নামে আর লড়াতে যাবেন না। আপনারা যাই বলবেন এই দিদিমণি এবং দিদিমণির লোকজন আজকের এই আমনাগা কেন্দ্রে অনেক জায়গায় আছে, আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় বিজেপি ঝান্ডা, বিজেপির পার্টি অফিস হচ্ছে। আর এই দিদিমণির লোকেরা আমাদের আইএসএফ এর ছেলেদেরকে
করিস না, অন্য কিছু কর। আরে বড় কলমে তার মানে বিজেপি করবে? তোমরা এসব বলছো, বিজেপিকে তোমরা আনছো, জুতো দেখাচ্ছ, আইএসএফ ভোট দিলে বিজেপিও করবে না। আর এই সব চলবে না, আপনাদের চালাকি আমরা বুঝে গেছি। আপনাদের এবারে মানুষ লাল কার্ড দেখাবে, লাল কার্ড দেখিয়ে আপনাদের ব্যারাকপুর থেকে, আপনাদের ব্যারাকপুরে যে জেতার স্বপ্ন দেখছেন তাদেরকে লাল কার্ড দেখিয়ে এই ব্যারাকপুর বাসী আপনাদেরকে ব্যারাকপুর থেকে তাড়াবে। আপনারা ভেবে রাখবেন, আমরা চুপচাপ বসে থাকিনি। কিছুদিন আগে আপনাদের এই বিধায়ক, আমনগর বিধায়ক আমার নামে একটা কুরুচকর মন্তব্য করেছিলেন। তার আইনি নোটিশ, আমি একজন আইনজীবী, আমি গর্ব করে বলতে পারি আমি একজন আইনজীবী, আমার মতো সৎ আইনজীবী আপনারা ৬২ কোটি কেন হাইকোর্টে গেলেও পাবেন কম। তার কারণ হচ্ছে আমি আমার আদর্শ, আমি যাকে মানি তিনি হলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী মহাশয়। তারা হচ্ছেন আমার আদর্শ। তাদের এই স্বচ্ছ মুখ আজকে সারা বাংলা জুড়ে যে স্বচ্ছতার কথা বলছেন, আজকে যে সারা বাংলা জুড়ে প্রতিবাদী একটাই মুখ নওশাদ সিদ্দিকী মহাশয়। সেই নওশাদ সিদ্দিকী মহাশয়ের আদর্শ নিয়ে আমরা চলি। আর এখনকার যিনি এমএলএ সাহেব, উনি নাকি বলেছেন আমি বিজেপি থেকে টাকা নিয়েছি। আরে আপনার বাড়ি নোটিশ গেছে কালকে, 48 ঘন্টা তো সময় দিয়েছি। 48 ঘন্টার মধ্যে যদি আপনি ক্ষমা না চান, আপনার বিরুদ্ধে দৌড়াতে ওই অবস্থায় কোর্টে যেতে হবে, মনে রাখবেন। আপনি ভাববেন না আমরা ছেড়ে দেওয়া, আমরা ছাড়তে আসিনি, লড়াইয়ের ময়দানে নেমেছি, পিঠ দেখিয়ে পালাবো না। গুলি যদি করেন বুকে খাবো, বুকে, এই কথা বলে দিচ্ছি। বিজেপিকেও সাবধান করে দিচ্ছি, আর এই তৃণমূলকেও সাবধান করে দিচ্ছি। আপনাদের একবার বলছি, বোম গুলির রাজনীতি আর আমরা চলতে দেব না। আপনারা রেডি হবেন, আপনাদের কাছে এই সতর্ক করে দিচ্ছি। আপনারা খুব বলেন না, আপনাদের খুব বোমগুলির জন্য, গুন্ডাগিরির জন্য দেশে এখনো সংবিধান বেঁচে আছে, দেশে এখনো আইন বলে বেঁচে আছে। আপনারা ভাববেন না, আপনারা পথ চলতি মাইকের আওয়াজে শুনছেন এই দাঙ্গাবাজ অর্জুন, যিনি আজানের বিরুদ্ধে আজকে কেস করেছিল, এই অর্জুনকে ভোট দেবেন। কালকে আপনি তৃণমূলের বিরুদ্ধে অর্জুনকে ভোট দেবেন, অর্জুন আবার ওই তৃণমূলে আসবে। তার কারণ হচ্ছে এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এরা আরএসএস এর এজেন্ডা পূর্ণ করার জন্য আজকে এই পশ্চিমবাংলাকে এক হাতে করে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য ওনারা প্রতিজ্ঞা করে এসেছে। আজকে আপনারা ভাবতে অবাক লাগবে, আপনাদের মুখে বললে আজকে যদি সেটিং না হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, আর আমাদের পশ্চিমবাংলায় এত দুর্নীতি থাকা সত্ত্বেও, এত দুর্নীতিবাজ মন্ত্রীরা নেতারা থাকা সত্ত্বেও কেন আজকে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হলো না? কেন অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হলো না? দিদি মোদি আন্দার মে দোস্তি আর বাহার মে কুস্তি। হ্যাঁ, আমরা বুঝে গেছি আপনাদের চলো না। তাই এবারে আপনাদের মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে ওঠাবো, আপনারা চিন্তা করবেন না। আপনাদের এবারে মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে ওঠাবো। আজকে ব্যারাকপুরবাসী সারা জায়গায় আমি গিয়েছি, ব্যারাকপুরের কোনায় কোনায় আমি গিয়েছি। ব্যারাকপুরে আইএসএফ বলতে এখন নওশাদ ভাইকেই চেনে, নওশাদ ভাইয়ের দলটা না, আমি দেখেছি, গর্ব হয় তখন। আইএসএফ মানে নওশাদ ভাই, নওশাদ ভাই মানে স্বচ্ছ মুখ। একজন সৎ নেতা থাকতে যদি হয়, আজকে বাংলার মুখ সে হচ্ছে নওশাদ ভাই। আপনাদের বলে দিচ্ছি, ওই জন্য ব্যারাকপুরবাসী এবারে মনে মনে চিন্তা করে নিয়েছে। এবারে আপনাদের আর চিন্তা করেন না, বিকল্প হিসেবে এবারে খাম চিহ্নকেই বেছে নিয়েছে। তাই বলবো 20 মে আসছে দিন, খাম চিহ্ন ভোট দিন। আমার নাম থাকবে জামির হোসেন। আমি জামির হোসেন কেউ না, আমাকে আপনারা 2-1 গুটি কয়েকজন চিনতেন। আপনারা সকাল সকাল যাবেন, খাম চিহ্ন ভোট দেবেন। তার কারণ হচ্ছে আমি জামির হোসেন কেউ না। আপনাদের কথা বলে যাই, আপনারা হিসাব বুঝে নেবেন। জামির হোসেনকে না পেলে আপনাদের হিসাব বুঝে নেওয়ার জায়গা আছে। তার কারণ হলো এই নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি হচ্ছেন একজন বাংলা স্বচ্ছ মুখ। আমি এলাকার পাশের এলাকার ছেলে, পালিয়ে যাওয়ার ছেলে আমি না। ওই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব যে আপনারা আমাকে ভোট দিয়ে জেতান। আপনাদের যে দায় অধিকার, আপনাদের যে অধিকার আমি ছিনিয়ে আনবো,
আপনাদের পক্ষে আপনি এই দ্রব্যমূল্য বৃদ্ধি কম করানোর চেষ্টা করব। কিছু কিছু সময় একটা কথা যে গল্প মনে পড়ে, বর্তমানে যারা প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতির গঙ্গা বইয়ে দিচ্ছেন, তাদের কাছ থেকে একটা কথা মনে পড়েছে। এক কৃষক ভাই মাঠে চাষ করছেন, মাঠে চাষ করতে গেলে আমরা রুতে গেলে কাদা করতে হয়, কাদার উপরে হালকা পানি থাকে, জল থাকে, সেই জলে কি আমরা আস্তে আস্তে করে রোপণ করি, বীজ রোপণ করি। এখন গল্পটা হচ্ছে একজন ভোটে দাঁড়িয়েছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দিতে দিতে বলছেন, ইস চাচা, ইস ভাই, আপনার পায়ে কাদা লেগে গেছে, আপনি চিন্তা করবেন না, আমি যদি ভোটে জিতি আপনার এই মাঠটাকে মোজাইক করে দেবো। আরে গদ্দ, প্রতিশ্রুতি দিতে দিতে ভুলে গেছিস, তোরা প্রতিশ্রুতি দিতে দিতে ভুলে গেছিস মাঠে কোনোদিন মার্বেল বসানো, ওটা চাষেরই জায়গা, ওটা কাদাই লাগে। তাই এরা আজকের বর্তমানে কেন্দ্র সরকার এবং যে রাজ্য সরকার চলছে, আজকে বলছে রাজ্য সরকার বলেছিল 2 লক্ষ করে বছরে চাকরি হবে, আর ফেগুজি বলেছিলেন 2 কোটি করে চাকরি হবে। কথার মিল দেখুন, উনি বলেছেন সারা দেশে 2 কোটি করে হবে, ইনি বলেছিলেন সারা বাংলায় 2 লক্ষ করে হবে। চাকরি তো হবে না, বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। আজকে চাকরি হারিয়ে আজকে আমার ভাইয়েরা সব কোথায় বসে আছে? আপনাদের ভাইপোরা, আপনাদের ভাইপোরা, তৃণমূলের ভাইপোরা ওই একজন অসহায় পিতায়ের জমি বিক্রি করার টাকা, বাড়ি বিক্রি করার টাকা নিয়ে তাদের ছেলেকে দিয়ে চাকরি দিয়েছিলেন। আজকে তারা কোথায় অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে দায় আপনাদের নিতে হবে। সমাজ থেকে আপনারা বেকারে পরিণত করেছেন। আজকে রাস্তায় ঘুরলে বোঝা যায় কত শিক্ষিত বেকার ঘুরছে। আমাদের কাছে কত ছেলে আসে, দাদা কাজ দিন, দাদা কাজ দিন। আমি বলি সরকার তো বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, 2 লক্ষ চাকরি হবে, তোমরা অ্যাপ্লাই করছো না? বলে দাদা অ্যাপ্লাই করছি, ধরে রাখুন আজকে রিক্রুটমেন্ট হবে 5000 লোকের, 5000 লোকের রিক্রুটমেন্ট হবে। আর সেখানে ফর্ম ফিল আপ করছে, তাও মনে করবেন ফর্মটা বিনামূল্যে নাই, ফর্মটা এমনি দেয় না, ফর্মটাও কিনতে গেলে 200 কি 400 টাকা দিতে হচ্ছে। তারপরে অনলাইনে ফিস কাটলে কোন চাকরির পরীক্ষায় আপনি ফর্ম দিচ্ছেন। আর সেই 5000 চাকরির জন্য, সেই 5000 পদের জন্য আজকে পশ্চিমবাংলায় 14 থেকে 15 লাখ করে আপনাদের অ্যাপ্লিকেশন পড়ছে। আপনাদের জবাব দিতে হবে। এই রকম ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আপনারা রিক্রুটমেন্ট করছেন না, এর জবাব আপনাদের দিতে হবে। তাই আমরা বলবো জবাবটা আমরা ব্যালটে দেব, বিকল্প হিসেবে আইএসএফ কে খামকে আনবো। তার কারণ নওশাদ ভাই একা যেভাবে পশ্চিমবাংলা জুড়ে যেভাবে প্রতিবাদ করে চলছে এবং বিধানসভায় যেভাবে প্রতিবাদ করে চলছে, আমার আপনার কথা তুলে ধরছে, তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান, আপনাদের কথা আমি বলবো। কেন? আমি একজন সাধারণ পরিবারের ছেলে, আমি আপনাদের ঘরের পাশের ছেলে। আমি যদি জিতি, আমি অঙ্গীকার করে যাচ্ছি সর্বপ্রথম আপনাদের ওই আমডাঙ্গার অধিকারের কথা আমি বলবো। আপনাদের কথা অধিকার আমি ছিনিয়ে আনবো। তার কারণ হচ্ছে আমি একজন আইনজীবী। দেশে কিছুদিন আগে দেখলেন কৃষক বিরোধী একটা বিল পাস হয়েছিল, অনেক চেষ্টার পরে সেই বিলটা প্রত্যাহার করেছিল। বাট যখন পাস হয়, এই দিদিমণির এমপিরা কোথায় ছিলেন? আপনারা ভোট চাইতে আসলে এই অর্জুন বাবুকে বলবেন, আপনার ব্যারাকপুরের হয়ে যখন প্রতিনিধিত্ব করে পাঠিয়েছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? এই কৃষক বিরোধী বিলটা পাস হয়, এই যারা ড্রাইভিং করে ড্রাইভার ভাই, তাদের বিরুদ্ধে যে বিলটা পাস হলো, আপনি তখন কোথায় ছিলেন? আপনি তখন কোথায় ছিলেন? এনআরসির মতো গুরুত্বপূর্ণ বিল পাস হয়, আপনি তখন কোথায় ছিলেন? সিআর মতো বিল পাস হয়। আপনারা এই কোশ্চেনটা করবেন, দেখবেন সরসর করে মাথা নিচু করে চলে গেছে। তার কারণ জবাব দেওয়ার মতো নেই। উনি এই অর্জুন বাবু দল বদলের চিন্তা করছিল। ওনাকে বলা হয়েছিল তৃণমূলে যখন প্রার্থী তালিকা ঘোষণা করবে এই রফিকুর বাবু, তখন ওনাকে রিক্রুটমেন্ট করে নিজের প্যাডে লিখে দিয়েছিল ব্যারাকপুরে আমডাঙ্গায় যদি আপনারা ব্যারাকপুরে এই অর্জুন বাবুকেই দেবেন। মমতার কাছে চিঠি লিখেছিল, সে প্রমাণও আছে। আজকে আপনারা ধর্মের নামে লড়াই করছে, যিনি আদালের বিরুদ্ধে বলেছিলেন, সেই অর্জুনকে আপনারা প্রার্থী করবেন। এই আপনারা তৃণমূলের মুখোশটা আমরা খুলে দিচ্ছি। তার কারণ আপনারা ধর্ম করে একে অপরের প্রতি
দিয়েছেন। আর আমরা বিকল্প এসে আমরা বলি ধর্ম যার যার, দেশ সবার। তার কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমাদের এখানে দেখবেন বিশ্বজিৎ মাইতি যেমন আছেন, রাকেশ বেরা যেমন আছে, তাপস ব্যানার্জি আছে, নওশাদ সিদ্দিকীও আছে, জামির হোসেনও আছে, কুতুবুদ্দিন ফতেহিও আছে। আমরা বলি আমরা বাপি সোরেনের মতো লোক আছে। আমাদের প্রার্থী তালিকা দেখবেন সর্ব জায়গা থেকে এক একজন দুজন করে প্রার্থী নেওয়া হয়েছে। তার কারণ এটাই হচ্ছে সেকুলারিটি, এটাই হচ্ছে সেকুলারিজম। আমরা বলি একজন হিন্দু ভাই মন্দিরে পুজো করবে, তিনি কোনোদিন টুপি পরে, আপনারা তৃণমূলের নেতাদের মতো হিজাব পরে টুপি পরে কোনোদিনই বলবো না ইফতারের মজলিসে আসো কিংবা মসজিদে আসো। আমাদের ভাইজানের আদর্শ হচ্ছে একজন হিন্দু ভাই তার হিন্দুত্ববাদী নিয়ে হিন্দুত্ব নিয়ে তিনি মন্দিরে পুজো করবেন, তিনি কোনোদিনই টুপি পরে সেজে কোনোদিনই মসজিদে আসার দরকার নেই। আমাদের বিশ্বজিৎটাকে এবং রাকেশকে এরকম এই ধরনের যারা নেতা আছে পরিষ্কার তাদেরকে বলে দিয়েছিল, ভাই তোমার ধর্ম তোমার কাছে, আমরা এই বিশ্বাস করি। আমি জামির হোসেন আমাকে বলেছিল প্রার্থী হয়েছো, প্রচারে যাবে, অনেক জায়গায় যাবে, তুমি যে ধর্মের মানুষ সেই ধর্মের মানুষের কাছে সেই ধর্ম পালন করবে, তোমাকে অনেকেই ডাকবে, তুমি বলবে ভাই আমি যে ধর্ম বিশ্বাসী আমি সেই ধর্মই পালন করব। তার কারণ মন্দিরে যেতে হলে যাবে বিশ্বজিৎ দা, মসজিদে যেতে হলে যাবে জামির হোসেন। এটাই আমাদের সেকুলার, এটাই সেকুলার। তার মানে আজকের আপনারা ধর্মের নামে লড়াই করিয়ে দিতে চাইছেন। আমরা বুঝে গেছি আপনাদের জুজু, আমরা আর নিচ্ছি না, আমরা আর আপনাদের কথায় চলছি না। আরো একবার মনে করে দিতে যাই, এই যে রফিকার বাবু আমাকে বলেছেন আপনি প্রমাণ না দিতে বললে কথাটা আপনারা কোর্টে জবাবটা দেবেন, এটাও বলে গেলাম। তার কারণ কোর্টে আমার খরচা লাগে না, আমি নিজে একজন আইনজীবী। আপনি যখন যাবেন আপনি তখন বুঝবেন এই বাচ্চা ছেলেটা কোর্টে গেলে তখন কিভাবে সওয়াল জবাবটা করে। রফিকার বাবু আপনাকে সাবধান করে যাই, পরবর্তীতে কথা বলার সময় হিসাব করে বলবে। আরো বলি এই অর্জুন সিং বাবুকে বলছি, আপনারা এই ব্যারাকপুরবাসীকে শান্তি করে পড়ে রাখো। আজকে পার্থ আজকে অর্জুন এরা দুজনেই একে অপরের পরপরই। তার কারণ কিছুদিন আগে যখন ভোট ঘোষণা হয়নি তখনও দুজনে একসাথে এক থালায় বসে খাচ্ছে, এক টেবিলে বসে চা খেয়েছে। কাকে বিশ্বাস করবেন আপনি? এই অর্জুন কিছুদিন আগে তৃণমূল ছিল, এই অর্জুন আবার আজকে বিজেপি। আর পার্থবাবুর কথা বলি, পার্থবাবু অলরেডি মিস কল পেয়ে গেছেন, ইডিসি ভাই মিস কল পেয়ে গেছেন। উনি যদি ব্যতিক্রমে জিতেও যায় উনি তৃণমূলে থাকতে পারবে না, পারবে না, পারবে না, এই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। তার কারণ মিস কলটা উপর থেকে মেরে রেখেছে। আর এই দিদিমণি আপনারা যে दीदी और मोदी भाई आपने बोला था मोदी जी को कमर में दड़ी बात कर ले आएगा, और इसलिए छुपा के आप आम भेज रहे हैं, मिष्टी भेज रहे हैं। आपका अंदर में दोस्ती और बाहर में कुश्ती। কুমড়ো দেখেছেন তো কুমড়ো বর্তমানে তৃণমূলের নেতাদের পরিণতি ওই ওপরে সবুজ নিচে গেরুয়া ভিতরে গেরুয়া। তাই তৃণমূল বন্ধুদের কেউ বিশ্বাস করুন না। ভোটটা আপনার তৃণমূল বন্ধুদের কাছে আমি অনুরোধ করে যাই, ভোটটা বিফলে দেবেন না। তার কারণ আপনি নিশ্চিত না, আপনি নিশ্চিত না এই পার্থবাবু আপনাদের দলের লোক। আপনার যদি জিতে আপনাদের এই তৃণমূলে থাকবে না, এইটা আমি বলে যাচ্ছি। এবং এই অর্জুন বাবু যদি বিজেপিতে যেতে তাহলে অর্জুন বাবু আর বিজেপিতে থাকবে না, ও তৃণমূলে আসবে। তারপরে সেটিং গোড়া এক রসুনে গোড়া বীজে মূল। কবিতায় ভাষায় বলেছে মোরা এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান। আর আমি বলছি যে এরা এক বিন্দু দুটি ফুল, তৃণমূল আর বিজেপি, সেটা হলো বীজে মূল, বীজে মূল। তাই দীর্ঘায়ু করবো না, সবাই সংক্ষেপ, সবাই শেষ। এইগুলো বলে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, ভোটটা সকাল সকাল দিন, খাম চিহ্ন ভোট দিন, নিজের ভোট নিজে দিন। ভোট যদি রুখতে আসে আপনিও রুখে দাঁড়াবেন। ভোট আপনার অধিকার, ভোটার অধিকার আপনার সংবিধান দিয়েছে। সংবিধান নিয়ে আমি পড়াশোনা করেছি, তাই সংবিধানকে রক্ষা করার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। নিজের ভোট নিজে দিন, তাই নিজের ভোট সব সময় বলো নিজে দিন। আর উন্নয়ন যদি রাস্তায় দাঁড়ায়, অন্যায় যদি বলেছে, অন্যায় যদি নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিবাদ প্রতিরোধ তার কর্তব্য হয়ে দাঁড়ানো উচিত আমি বলে মনে করি। তাই বেশি বলবো না। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।
নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।